2025 আইপিএল নিলাম তো প্রায় চলেই আসলো, আর জাস্ট এক সপ্তাহ মতো বাকি। তারপরে কিন্তু আইপিএলের নিলামটা হবে এবং আইপিএলের নিলামে আমার যতদূর মনে হচ্ছে কিছু ধামাকাদার কিছু হতে চলেছে। আর ডিজে ব্রাভো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যারা কোচ স্টাফ বা তাদের সাথে কিন্তু মিটিং করবে এবং ট্রায়াল নেবে প্লেয়ারদের। ট্রায়াল নিয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে কোন প্লেয়ারকে টার্গেট করবে, কোন প্লেয়ারকে ক্যাপ্টেন বানাবে, কোন প্লেয়ারের পিছনে যাবে, কোন প্লেয়ারের পিছনে কত টাকা খরচ করবে। এগুলো কিন্তু সব আলোচনা করবে মেন্টর সিইওর সাথে, ভেঙ্কি মাইসোরের সাথে এবং চন্দ্রকান্ত পণ্ডিত কোচ তার সাথে সব আলোচনা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং তারপর কিন্তু শর্ট লিস্ট, মক অকশানে যে শর্ট লিস্ট হয়েছিল ওই শর্ট লিস্ট থেকে নামগুলো, প্লেয়ারদের নামগুলো তুলবে, তারপর সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেবে যে কোন প্লেয়ারকে নেবে, কোন প্লেয়ারকে নেবে না। ঠিক আছে, এটাই হলো মূল ব্যাপার। ওইগুলোই ছিল মোটামুটি আপডেট। এটাই আপডেট, আর আরও অনেক অনেক আপডেট রয়েছে, সেগুলো সব জানাবো। 2025 আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের কে অধিনায়ক হয় সেটা বোঝা যাচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয় কেএল রাহুল হতে পারে, না হলে জস বাটলার হতে পারে, আবার ভেঙ্কটেশ্বরেরও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, নীতিশ রানার হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কে কলকাতার অধিনায়ক হবে এটা বোঝা যাচ্ছে না। শ্রেয়াসের পিছনে বিট করবে কলকাতা নাইট রাইডার্স, বাট পারবে না, কেন কম টাকাতে শ্রেয়াসকে পাওয়া কঠিন। সেই জন্য শ্রেয়াসকে কম টাকায় কলকাতা নিতে পারবে না বলে আমার মনে হচ্ছে। তো এখন দেখা যাক নিতে পারে কিনা। তবে কলকাতা নাইট রাইডার্সের রাডারে রয়েছে, ফাস্ট বোলিংয়ের রাডারে আকদীপ সিং, ওমরান মালিক আর মোহাম্মদ সিরাজ এবং শামি, এদের দুজনের মধ্যে কাকে নেয় এটাই দেখতে হবে, এটা বলা যাচ্ছে না। তবে আকদীপ সিংয়ের ক্ষেত্রে নাকি পাঞ্জাব কিংস আরটিএম কাজ ইউজ করবে, তার দামটা বেশি উঠবে, 13-14 কোটি টাকা তো উঠবে আকদেব সিংয়ের দাম। যা যা প্লেয়ার, ওমরান মালিক হয়তো কম টাকায় পেয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স বা যে কোনো দলে যাবে, বেশি দাম পাবে না ওমরান মালিক হয়তো, সম্ভবত। বাটলারের পিছনে অনেকে যেতে পারে, সল্টের পিছনে অনেকে যাবে, ভালো ভালো প্লেয়ারের পিছনে অনেকটা টিম যাবে। নীতিশ রানা হয়তো কম টাকায় বেরিয়ে যেতে পারে, বেশি দাম পাবে ভেঙ্কটেশ্বরের পিছনে 6-7 কোটি হবে না, 6-7 কোটি অবধি অনেক টিম যাবে, তারপর আর যেই টাকা থাকবে না যেতে পারবে না। তবে কলকাতার সিইও ভেঙ্কি মাইসোর যার পিছনে ঠিক করে নেয় যে এর পিছনে আমি টার্গেট করব, মানে টার্গেট করবোই, তাকে কিন্তু কিনেই ছাড়ে, সেই সবদি কিন্তু যায়। তারপর অনেক সময় প্লেয়ারদের পেছনে এরকম আসে, হয়তো 6-7 কোটি হলো, সেখান থেকে কলকাতা বিট করা শুরু করলো শেষ দিক থেকে। যখন শেষ দিক থেকে কলকাতা বিট করে তখন একদম তাকে নিয়েই ছাড়ে। আর যদি প্রথম থেকে বিট করা শুরু করে, অনেক সময় বিট করে যে পোষাচ্ছে না, তখন দেখিয়ে দেয় যে আমি আর যাবো না ওর বেশি, তখন আবার অন্য দল নিলে নিল, না হলে না নিল, না হলে ওই টাকাতেই বিক্রি হয়ে গেল, অন্য দল নিয়ে নিল, এরকম হয় আর কি। এটা কিন্তু বলে দিলাম আর কি, এটা তোমরা লক্ষ্য করেছো নাকি আমি আমি জানি না, তবে মনে হয় লক্ষ্য করেছো। স্পিনার কলকাতা নাইট রাইডার্স একজনকেই নেবে, সেটা হলো আল্লাহ গজান ফেরার। ফাস্ট বোলার নেবে, হিটার ব্যাকআপ প্লেয়ার হিসেবে নেবে। অ্যান্দ্রে রাসেলের একটা চোট রয়েছে, এবার অ্যান্দ্রে রাসেল যদি খেলতে না পারে, অ্যান্দ্রে রাসেলের ভালো কোনো বিকল্প লাগবে। বিকল্প হয় রমব্যান পাওয়েলকে নেবে, তা না হলে এরকম অলরাউন্ডার কে রয়েছে, ড্যারেল মিচেল রয়েছে, ওমার জাহি রয়েছে, কিন্তু ওই লেভেলের রাসেলের খেলাটা খেলতে পারবে না। তবে রাসেল যদি খেলতে না পারে এক্ষেত্রে একটু প্রবলেম হবে, বা রাদারফোর্ডকেও আবার পুরনো নিতে পারে। এগুলো সব ঠিকঠাক করবে ডিজে ব্রাভো কোন প্লেয়ারকে টার্গেট করবে। তবে ঘরোয়া ক্রিকেটের বিষয়ে আগে যেমন অভিষেক নায়ার বা চন্দ্রকান্ত পণ্ডিত যতটা বুঝতে পারতো, ততটা এবার চন্দ্রকান্ত পণ্ডিত একা বুঝতে পারবে নাকি সন্দেহ আছে। এবার ভালো প্লেয়ার তুলতে হবে, কাউকে না পেলে রাহুল ত্রিপাঠী, আংক্রিস রঘুবংশী এদেরকে তুলুক, তাহলেও কাজ দেবে, কোনো প্রবলেম হবে না। আর ফিনিশার লাগবে, রিঙ্কু সিং তো একদম ফর্মেট, রিঙ্কু সিং যদি খেলতে না পারে কলকাতার সমস্যায় পড়বে। হয়তো রমনদীপ খেলবে, রিঙ্কু সিং হয়তো আদৌ খেলতে পারে নাকি সন্দেহ সেইভাবে। তার কারণ রিঙ্কু সিংয়ের একবার নাম হয়ে গেলে প্লেয়াররা অনেকে হারিয়ে যায়, খেলতে পারে না। রিঙ্কু সিংয়ের ক্ষেত্রেও সেরকম হয় নাকি এটা দেখতে হবে। এই গেল আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মোটামুটি আপডেট। আর মুম্বাই ইন্ডিয়ান্স জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে টার্গেট করতে পারে, বাটলারকে টার্গেট করতে পারে, অথবা ফিল সল্ট। এই তিনটে প্লেয়ারের মধ্যে বাটলারের থেকেও ফিল সল্ট আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, এই দুজনের মধ্যে কাউকে টার্গেট করতে পারে। আর দিল্লি আবার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে ছাড়তে চায় না, তাকে যে কোনো মূল্যে আরটিএম দিয়ে নিতে চাইবে, বা যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ যায় তাহলে ফিল সল্টকে টার্গেট করবে দিল্লি ক্যাপিটালস। এই দুটো টিম এই দুটো প্লেয়ারকে টার্গেট করবে। বাটলারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে চলেছে, আরসিবি টার্গেট করতে চলেছে, আর রাজস্থান রয়্যালস হয়তো পুনরায় কিনতে পারে। এই তিনটে দলই কিন্তু বাটলারের পিছনে যাবে।
আবেশ খান কিন্তু রাজস্থানের রাডারে রয়েছে, আর মোহাম্মদ শামিকে কিন্তু আরসিবি নিতে চাইবে, আফদীপ সিংকেও আরসিবি কিন্তু নিতে চাইবে। এই দুটো প্লেয়ারকে আরসিবি নিতে চাইবে, আর যদি কোনো প্লেয়ার ভালো প্লেয়ার না পায়, হার্ষাল প্যাটেলকে কিন্তু পুনরায় আবার আরসিবির হয়ে খেলতে আমরা দেখতে পারি। যেহেতু বিরাট কোহলি যদি অধিনায়ক হয় এই আরসিবি, তাহলে সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয়, তাহলে সুবিধাটা বেশি হয়। আর যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম। মার্কো জনসন, জেরাল কোয়ার্সে বিদেশি যে বোলারগুলো, এগুলো কম, কোনো না কোনো দল তো নেবে। হয়তো মার্কো জনসনকে হায়দ্রাবাদে নিয়ে নিল, এরকম করার সম্ভাবনা রয়েছে। মিলারকে কোন দল নেয় এটা দেখতে হবে। মিলার এখন চলে না, আগে চলতো। মিলার যে আগে খেলতো, আগে চলতো, এখন আর একেবারে চলে না, একদম এখন একদমই খেলতে পারছে না। আর মুম্বাই ইন্ডিয়ান্স মোহাম্মদ নবীকে হয়তো নেবে না, আর মোহাম্মদ নবীকেও নেবে না, তবে টিম ডেভিডকে ব্যাক করাতে পারে। টিম ডেভিড আর আশুতোষ শর্মাকে হয়তো কিনতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, আশুতোষ শর্মাকে টার্গেট করলেও করতে পারে। আরসিবি নেওয়ার চেষ্টা করবে উইল জ্যাক্সকে, তারপর হলো সিরাজকে, আর যদি ম্যাক্সওয়েলকে কম টাকায় পেয়ে যায়, ম্যাক্সওয়েলকেও নেওয়ার চেষ্টা করবে। এটা শোনা যাচ্ছে। ফাফ ডু প্লেসিকে হয়তো এই আরসিবি হয়তো নেবে না, হয়তো সম্ভবত। আর স্পিনার হিসেবে হয়তো হাসারাঙ্গাকে টার্গেট করতে পারে, বা আদিল রশিদকে টার্গেট করতে পারে, একটা ওভারসিজ স্পিনারকে টার্গেট করতে পারে, এটাও করতে পারে। চাহালকে হয়তো টার্গেট করলো শেষ পর্যন্ত, এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো মতো। তা না হলে রাহুল চার রয়েছে, রাহুল চারকে নিতে পারে, রাহুল চারও কিন্তু খুব একটা খারাপ না। আর মুম্বাই ইন্ডিয়ান্স রাহুল চারকে পুনরায় টার্গেট করে নাকি এটা দেখতে হবে, বা শ্রেয়াস গোপালকে টার্গেট করে নাকি এটা দেখার বিষয়। এটা বোঝা যাচ্ছে না যে ওই প্লেয়ারকেই টার্গেট করবে নাকি। আর চেন্নাই সুপার কিংসেরটা আগে বলে দিয়েছিলাম, ডেভন কনওয়েকে 100% টার্গেট করবে, রাচিন রবীন্দ্রকে 100% টার্গেট করবে। এই দুটো প্লেয়ারকে, ড্যারেল মিচেলকে হয়তো পুনরায় নিতে পারে, মঈন আলীকে হয়তো নেবে না, মঈন আলীকে নেবে না। যদি কোনো স্পিনার না পায়, তাহলে হয়তো ওয়াশিংটন সুন্দরকে নিতে পারে। ওয়াশিংটন সুন্দরকে আরসিবিও নিতে চাইবে, মুম্বাই নিতে চাইবে, গুজরাট নিতে চাইবে, আর গুজরাট আবার ঈশান কিষানকে নিতে চাইবে। গুজরাট ঈশান কিষানকে নিতে চাইছে, দিল্লি ক্যাপিটালস আবার শ্রেয়াস আয়ার আর ভেঙ্কটেশ আয়ারকে নিতে চাইছে। আর বোলারদের মধ্যে আশদীপ সিংকেও টেনে নিতে চাইছে, কাগিসো রাবাদাকে নিতে চাইছে। দিল্লি কিন্তু এরকম নেবে না অনেক প্লেয়ারকে, কিন্তু তাদের দাম বাড়ানোর জন্য কিন্তু বিট করে যাবে, যাতে বেশি দাম ওঠে, এরকম কিন্তু হবে। এটা কিন্তু আগেতে বলে দিলাম, এটা অনেকে জানে না, সেই জন্য বলে দিলাম। দিল্লির স্ট্র্যাটেজি কিন্তু ওটাই থাকবে, যে অন্য দলের দামটা বাড়িয়ে দিয়ে যাতে অন্য দল সমস্যায় পড়ে, অন্য দলের টাকা শেষ হয়ে যায়, সেটাই কিন্তু দিল্লি চাইবে। এটা আমি কিন্তু আগে থেকে বলে দিলাম, এটা অনেকে জানে না, তাই ক্লিয়ারলি কিন্তু বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। 2024 আইপিএলে, 2025 আইপিএলে নিলামে এইগুলো আর কি হতে চলেছে, এই সব প্লেয়ারদেরই টার্গেট করবে, ভালো ভালো প্লেয়ারদের। ওর উইকেট কিপার যারা রয়েছে, উইকেট কিপারের মধ্যেও ভালো ভালো অনেক উইকেট কিপার, বিদেশি উইকেট কিপার অনেকে থাকবে, জনি বেয়ারস্টো, হিলসল, বাটলার, এইসব প্লেয়ারদের কিন্তু অনেকে নিতে চাইবে। তারপর হলো বাংলাদেশের অনেক প্লেয়ার রয়েছে, বাংলাদেশের প্লেয়ারদের দেখা যাক পায় নাকি দল। তো শরীফুল, তাসকিন, এরা তো নাম দিয়েছে, সাকিব আল হাসান, আদৌ পায় নাকি এটা দেখতে হবে, বলতে পারছি না যে এই প্লেয়ারই এই দল পাবে বা কিছু। তবে তাজকিন আহমেদ দল পাবে, শরীফুল ইসলাম হয়তো দল পাবে, সাকিব আদৌ পায় নাকি ঠিক নেই। হয়তো হায়দ্রাবাদ পুনরায় ব্যাক করে নিল, আগে খেলতো তো ওই দলে, কলকাতার পাশাপাশি হায়দ্রাবাদেও 2 বছর না 3 বছর খেলেছিল, 2 বছর সম্ভবত। এইগুলোই কিন্তু মোটামুটি আপডেট 2025 আইপিএলের বিষয়। রবিচন্দ্রন অশ্বিনকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস। আগের 2 বছর 3 বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, পাঞ্জাবেরও ক্যাপ্টেন হয়েছিল কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে এখন টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর আরেকটা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হলো এইবারের আইপিএলে কিন্তু নিলামে যে বয়স্ক প্লেয়ারের নাম দিয়েছে, জেমস অ্যান্ডারসন হোক বা বা আর কে, এরকম অনেক দু একটা প্লেয়ার রয়েছে যারা বয়স্ক প্লেয়ারদের মধ্যে পড়ছে, যেমন রবিচন্দ্রন অশ্বিন, এরা কোনো না কোনো দল পেয়ে যাবে। আনসোল থাকার চান্স কম। জেমস অ্যান্ডারসনকে তো কোনো দল নেবেই নেবেই শিওর। জেমস অ্যান্ডারসন তবে চলবে না, টি-20তে বোলিং করার ব্যাপার আলাদা, তো চলবে না বলে আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে কোন দল নিলে ভালো হতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ফাজিল হোক ফারুকি, আফগানিস্তানের বোলার, এই প্লেয়ারও মানে কোন দল যে নেয় এটাই বুঝতে হবে ব্যাপারটা। গ্লেন ফিলিপস একটা যে কোনো দলের জন্য ভালো অপশন হতে পারে, হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সই টার্গেট করলো গ্লেন ফিলিপসকে, তাদের একটা উইকেট কিপার দরকার, নিয়ে নিল তাকে কিনে। ফিনিশ করতে পারে, 5 নম্বরে খেলালে সে ফিনিশও করতে পারবে, আবার উইকেট কিপিংও চাইলে করানো যেতে পারে। যে আমি কাউকে উইকেট কিপার হিসেবে পাচ্ছি না, আমি গ্লেন ফিলিপসকে 5 নম্বরে খেলাই, অসুবিধা নেই, আর ওপেন আমি অন্য কাউকে দিয়ে করাবো, সেটাও করতে পারে। বা এত লখনৌ টার্গেট করতে পারে, লখনৌ শ্রেয়াসকে ক্যাপ্টেন হিসেবে মানে টার্গেট করলেও করতে পারে।
তবে শ্রেয়াসের পিছনে বেশি যাবে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পান্তের পেছনে হয়তো আরসিবি যেতে পারে, পাঞ্জাব যেতে পারে, এরাই যাবে। এবার পাঞ্জাবের দলটা ভালো করে তৈরি করবে বলে আমার মনে হচ্ছে। পাঞ্জাবের দলটা খুব সুন্দর করে তৈরি করবে রিকি পন্টিং।